আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের জীবন ও জীবিকা এর একটা নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সালে। আমরা এখানে 7 নম্বর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই নমুনা প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে বাংলা লিখতে হবে মূল্যায়ন একাডেমি। এইখানে তোমাদের মূল্যায়নের যে প্রশ্ন এবং উত্তর এখানে আপলোড করা হবে, তোমরা এখান থেকে দেখতে পারবা। তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সাবস্ক্রাইব করে নিও। এখন দেখো, দলগত কাজ এখান থেকে কি করতে হবে। এখন থেকে তোমাদের এটা কিন্তু দলগত কাজের মাধ্যমে করতে হবে, কিন্তু সবাই এই উত্তরটা লিখতে হবে। এরকম যদি পরীক্ষা আসে এই টাইপের প্রশ্ন, এখান থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকদের সহায়তায় তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করো এবং আগের আইডিয়াকে প্রয়োজনীয় অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো, অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো। উদ্যোক্তা হিসেবে তোমার যাত্রা শুভ হোক। এখানে আমাদের একটা কাজ করতে বলা হয়েছে যে আমাদের স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যত অনুষ্ঠান হয়, মনে করো 21শে ফেব্রুয়ারি হয় বা হচ্ছে বার্ষিক যে অনুষ্ঠান হয় স্কুলে, ঠিক আছে, এই সমস্ত বিষয়ে তো অনুষ্ঠানের সময় আমরা বা আমাদের স্কুলে তো অনেক পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কত অনুষ্ঠান হয়। তো ওই সময় তো আশেপাশে অনেক দোকান টোকান বসে, তো আমরা ওরকম একটা দোকান দিতে পারি, ঠিক আছে, বা ব্যবসা শুরু করতে পারি। তো কিভাবে কাজগুলো করতে পারি, কি কি ধাপ ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি, তোমাদের বইয়ে কিন্তু এটা দেওয়া আছে। তোমরা কিছুই মুখস্থ করবে না। দেখো, এই নমুনা প্রশ্নের কোনো উত্তর কিন্তু কেউ মুখস্থ করবে না, সবগুলো কিন্তু দেখে রাখবা। এবং তোমাদের বইয়ে আসলে যদি আসে তাহলে কোথা থেকে কোনটুক লিখতে হবে এটা তোমরা ভালো করে দেখবা। দেখো, তাহলে প্রথমে যে কাজ, ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপগুলোর ভিতরে 1 নম্বর যে ধাপ, দেখো 1 নম্বর ধাপ, ব্যবসা আইডিয়া নির্দিষ্ট করতে হবে। মানে প্রথমে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে যে আমরা কোন ব্যবসাটা করব। এখন সব ব্যবসা কি সব জায়গায় ভালো চলবে? সব ব্যবসা সব জায়গায় ভালো চলবে না, তাই না? তো প্রথমে আমরা দলগতভাবে সবাই মিলে একটা ব্যবসায়িক আইডিয়া সুনির্দিষ্ট করেছি। দলের সদস্যদের সবাই এবার পছন্দের পণ্য ছিল আকর্ষণীয় শো পিস। মানে সবাই সিদ্ধান্ত নিলাম যে শো পিস বিক্রি করব, কারণ আমাদের বিদ্যালয়ের আশেপাশেও ভালো শো পিসের দোকান নেই। তাহলে আমরা শো পিস বিক্রি করলে সেখানে আমরা ভালো লাভবান হতে পারবো। 2 নম্বর ধাপ হচ্ছে বাজার যাচাই এবং ফলাফল বিশ্লেষণ করা। বাজার যাচাই করতে হবে যে আশেপাশে কোনো জায়গায় এরকম আছে কিনা, অন্য জায়গায় শো পিস বিক্রি করে কিনা, ঠিক আছে, বা এদের চাহিদা কেমন, ঠিক আছে। এই জন্য এই ধাপে আমরা আমাদের পণ্যের বাজার যাচাইয়ের জন্য কিছু প্রশ্নের উত্তর খুঁজেছি, যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছে। যেমন দেখো, আমরা কি কি কাজ করেছি। মানে ব্যবসায় সম্ভাব্য ক্রেতা কারা, মানে কারা ক্রয় করবে। ক্রয় করবে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক বা অতিথিরা ক্রয় করবে। ব্যবসায় সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কেমন? মোটামুটি ভালো। তাহলে সম্ভাব্য প্রতিযোগিতা করা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু। আমাদের ব্যবসায়ে প্রতিযোগী নেই বললেই চলে, মানে আমরাই আমরাই শুধু বিক্রি করতেছি, আশেপাশে আমাদের আর কোনো দোকান নাই। এজন্য আমাদের পণ্যের কাছাকাছি আর কোনো পণ্য রয়েছে কিনা। তো দেখো, খেলনার দোকানগুলোতে বেশ কিছু শোপিস রাখা হয়, যা আমাদের প্রতিযোগী হবে বলে মনে করি। তারপরে বাজার যাচাই করে আমরা ইতিবাচক সাড়া পাই কিনা, অর্থাৎ এবার আমরা কি করব, আমাদের ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যাব, ঠিক আছে। এটা দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল। এখন তৃতীয় ধাপে কি করব, ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়ন করব। এখানে আমাদের পরিকল্পনাটি নিচে উল্লেখ করা হলো। আমরা কি কি কাজ করব। দেখো, এখানে আমাদের সম্ভাব্য ক্রেতা কারা, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক এবং অতিথি বৃন্দ হচ্ছে আমাদের অতিথি। ব্যবসায়িক পণ্যটা কি, আকর্ষণীয় শোপিস বিক্রি করব। আর বিপণন কৌশল কি, মানে আমরা কিভাবে আমাদের যে ব্যবসাটা করব সেটা বিজ্ঞাপন দিতে হয় না, ব্যবসা করলে তো বিজ্ঞাপন দিতে হয়, সেই বিজ্ঞাপনটা আমরা কিভাবে দেব। তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অথবা পোস্টারিং করে, পোস্টার ছাপায়, এবং আমরা কতটুকু লাভ করব। মোট ব্যয়ের উপরে আমরা 10% লাভ করব, ঠিক আছে, এইভাবে। তারপরে ব্যবসায়ের জন্য কি করব, 4 নম্বর ধাপ হচ্ছে ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ করব, ঠিক আছে, কিভাবে আমরা কাজটা করতে পারি। এই ধাপে আমরা কি করব, আমরা এই ধাপে ব্যবসা শুরু করার জন্য এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন তার একটা সুস্পষ্ট হিসাব তৈরি করব, ঠিক আছে। যেরকম এই দেখো, বিদ্যালয়ের মাঠে দোকান দেব, দোকান দিতে হলে সেখানে প্যান্ডেল বাবদ খরচ হবে মনে করো 1500 টাকা। দোকান সাজানোর জন্য ব্যয় হবে মনে করো 500 টাকা। দোকানের জন্য শো পিস ক্রয় করবো, এর জন্য মনে করো 1800 টাকা। আপ্যায়নের জন্য অনেক
অনেকজন আছে, অতিথিরা আসবে, তাদের আপ্যায়নের জন্য মনে করো 700 টাকা লাগতেছে। যাতায়াত এবং অন্যান্য উপযোগ ব্যয় হচ্ছে 800 টাকা। অন্যান্য ব্যয় যেমন হাতে রাখতে হবে কিছু টাকা, মানে 1000 টাকা রাখলাম। ব্যবসার জন্য তাহলে মোট কত টাকা খরচ হবে? 22,500 টাকা। এত টাকা লাগবে, ঠিক আছে। তো ব্যবসার জন্য প্রয়োজন এত টাকা আমরা আমাদের সঞ্চয় থেকে সংগ্রহ করেছি, ঠিক আছে। আমরা দলগতভাবে যারা আছি সবাই আমরা দিয়েছি। 5 নম্বর যে ধাপ, ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ করব। এ পর্যায়ে আমাদের ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা নির্ধারণ এবং আর্থিক দিক সমূহ বিশ্লেষণ করব। প্রথমে আমাদের পণ্য বা শোপিসের মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো ক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই স্টাইলে নির্ণয় করতে পারি। যেমন দেখো, শোপিসের মূল্য, একটা শোপিসের মূল্য হচ্ছে 115 টাকা ক্রয় করেছি এবং আমরা ক্রয় করেছি হচ্ছে 150 পিস। দেখো 150 পিস এবং এক পিসের মূল্য কত? আমরা ক্রয় করেছি 115 টাকা। তাহলে 115 গুণ হচ্ছে 150, তাহলে এখানে কত আসে দেখো, এখন 17,250 টাকা। এই যে সেটা লিখলাম এখানে। তারপরে পরিবহন ব্যয়ের জন্য 300 টাকা খরচ হলো। ক্রয় শুল্ক মানে ক্রয় করলে সেখানে কিছু ভ্যাট দিতে হয় না, ভ্যাটের জন্য মনে করো 100 টাকা ভ্যাট দিতে হয়েছে, ঠিক আছে। এই সেটা আমরা এখানে লিখলাম, এই যে। তারপরে বীমা খরচের জন্য এখানে 150 টাকা, কুলির মজুরি দেওয়ার জন্য 200 টাকা খরচ। তাহলে মোট এই যে এই কয়টা আমরা যোগ করে দেবো, এই যে এই কয়টা, ঠিক আছে, এই কয় টাকা যোগ করে দিলাম। তাহলে কত হলো? 18,000 টাকা খরচ হলো। এখন তাহলে প্রতিটি শো পিসের ক্রয় মূল্য কত হবে? মানে ক্রয় মূল্য তো আমরা এই সব কিছু ব্যয়টাই দিয়ে সেটা হিসাব করতে হবে। দেখো দেখো তাহলে কত হয়? মোট এখানে হয়েছে 18,000, ঠিক আছে, 18,000। এটাকে 150 পিস ক্রয় করেছিলাম, তাহলে 150 দ্বারা ভাগ করলাম, তাহলে 120 টাকা। একটা শো পিসের মূল্য হচ্ছে 120 টাকা হচ্ছে। এখন তো আমাদের তো লাভ করতে হবে, 120 টাকা বিক্রি করলে তো আর হবে না, আমাদের তো লাভ করতে হবে। লাভের কত? মোট ব্যয়ের উপরে 50% লাভ করতে হবে। তাহলে কত টাকা আমরা বিক্রি করব? ঠিক আছে, আমরা শোপিস কত টাকা বিক্রি করবে সেটা হিসাব করবো। দেখো, শোপিসের মোট ক্রয় মূল্য কত হয়েছিল? 18,000 টাকা, তাই না? এবং আপ্যায়ন ব্যয় কত টাকা ছিল? 700 টাকা। যাতায়াত এবং অন্যান্য উপযোগী ব্যয় ছিল 800 টাকা। তাহলে আমাদের মোট ব্যয় কত হচ্ছে? এই যে এগুলো আমাদের যোগ করতে হবে, এই সবগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হয়? এই যে 19,500 টাকা। এখন আমরা যদি মোট ব্যয়ের উপরে 10% মুনাফা যদি অর্জন করতে চাই, ঠিক আছে, মোট ব্যয় কত? দেখো মোট ব্যয় হচ্ছে 19,500 টাকা, তাই না? 19,500 টাকা। এখন এর উপরে আমরা 10% লাভ করতে চাই, তার 10% লাভ করতে হলে কত টাকা লাভ হবে? দেখো মানে কত টাকা হবে? এইটা 10 দিয়ে গুণ করে 100 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। এই যে এটা এটার সাথে কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে কত হচ্ছে এখানে? 19,950 টাকা, 1950 টাকা হচ্ছে, এই যে, ঠিক আছে। এই যে এখন এই দুইটা জিনিসটা আমরা যোগ করে দেবো, ঠিক আছে। এই যে 19,500 এবং 1950 যোগ করলে কত হয়? 21,450 টাকা হলো। এখন ব্যবসায় ব্যয় বিবরণী, ব্যবসায় 150 পিসের মধ্যে 140 পিস আমরা মানে বিক্রি করেছি, আর 140 পিসে তাহলে আমাদের সম্ভাব্য আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে। মানে 140 পিস আমরা ব্যয় করতে মানে বিক্রি করতে পারবো আনুমানিক, এটা ধরে নিয়েছি। তাহলে আমাদের এসে 140 পিসের ভিতরেই তো আমাদের লাভ করতে হবে। লাভ না করতে পারলে তো আমাদের হবে না, তাহলে সেইভাবে আমাদের বিক্রি করতে হবে। এখন বিক্রয় করব কত? দেখো এখানে মোট আমাদের খরচ কত টাকা বিক্রি করতে হবে? মোট বিক্রি করতে হবে 21,000 কত? দেখো 21,450 টাকা। এখন কয় পিস বিক্রি হয়েছে? 140 পিস। তাহলে 140 দ্বারা ভাগ করে দিতে হবে। দেখো যে যে মানটা ছিল, ওকে, এখানে কত? দেখো 21,450 টাকা। এটাকে ভাগ করব কত দ্বারা? 140 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হয়? দেখো ভাগ করলে 140 না, ভাগ করতে হবে 150 দ্বারা, ঠিক আছে, 150 দ্বারা। এই দেখো 150 দ্বারা ভাগ করলাম, কারণ 150 পিস ছিল। তাহলে এইভাবে আমরা করতে পারি, 21,450 ভাগ হচ্ছে 150, ভাগ করলে কত হয়? দেখো 143 টাকা। তার মানে একটার বিক্রয় মূল্য হবে 143 টাকা। তাহলে 40 পিস বিক্রি হয়েছে, তাহলে 40 পিস কত টাকা আছে গুণ করলে এত টাকা হয়, ঠিক আছে। তো বিক্রিত পণ্যের পণ্য যে কয় পিস বিক্রি হয়েছে, ঠিক আছে, তার ক্রয় মূল্য কত ছিল? দেখো আমরা ক্রয় মূল্য ছিল 120 টাকা করে, সবকিছু খরচটা 120 টাকা পড়ছে, তাই না? তো 140 মানে 140 পিস বিক্রি হয়েছে, আর তার ক্রয় মূল্য ছিল একটার ছিল 120 টাকা। তাহলে সবগুলো মিলে কত আছে? 16,800 টাকা। এখন তাহলে দেখো
মোট লাভ কত কত হবে, এটা তো বিক্রয় মূল্য আর এটা ছিল ক্রয় মূল্য। তাহলে ওই যে 20,220 টাকা থেকে 16,800 টাকা বিয়োগ করে দেবো, তাহলে 3,220 টাকা থাকলো। ঠিক আছে, ওদিকে আবার আমাদের আপ্যায়ন ব্যয় ছিল কত, 700 টাকা, অন্যান্য উপযোগী ব্যয় ছিল 800 টাকা। তাহলে মোট কত টাকা ব্যয় হচ্ছে, ঠিক আছে, এই যে এই যে এখানে এই 5 নাম্বার এবং 6 নাম্বারটা যোগ করে দেবো। ঠিক আছে, হলো তাহলে কত, 1500 টাকা। 1500 টাকা, ঠিক আছে। তাহলে কর পরবর্তী আয় কত টাকা হবে, মোট লাভ থেকে এই মোট পরিচালনা ব্যয়টা বিয়োগ করে দিতে হবে। মোট লাভ ছিল এই যে এটা দেখো, এই যে 3,220 টাকা, এখান থেকে এই যে টাকাটা, ঠিক আছে, এই টাকাটা বিয়োগ করে দেবো, 3,220 টাকা। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো 3,020 টাকা, সরি, 3,220 টাকা এখান থেকে বিয়োগ করে দেবো কত, বিয়োগ করে দিতে হবে হচ্ছে 1500 টাকা। 1500 টাকা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হয়, 1,720 টাকা। এই সেই 1,720 টাকা, এবং কর আবার কর যুক্ত হয়েছে 70 টাকা। তাহলে যোগ করলাম, এই যে এটার সাথে আবার বিয়োগ করে দেবো। ঠিক আছে, এই যে যে টাকাটা ছিল এখান থেকে আরো কত টাকা, 70 টাকা বিয়োগ করে দেবো, তাহলে 1,650 টাকা। কর পরিবর্তে আয় বা নিট আয় থাকলো এই 1,650 টাকা। তাহলে সম্ভাব্য আয় ব্যয় বিবরণী থেকে দেখা যায় যে ব্যবসাটি আমাদের লাভজনক, এবং আমরা কত টাকা লাভ করতেছি এখানে, ওই যে 1,650 টাকা। আবার আমাদের 10 পিস কিন্তু অবিকৃত অবস্থায় রয়ে গেছে, তাই না? তো সেখান থেকেও আবার আমরা টাকা ব্যাক পাচ্ছি, তার মানে লাভ হচ্ছে আর কি। কাজটা করা যেতে পারে। এরপরে ধাপ 6, ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা। মানে আমরা কিভাবে এটাকে করতে পারি, ওই বিজ্ঞাপন দিতে পারি। আমরা আমরা দেখি না টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন, তারপর অনলাইন, যে এখন এখন তো অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, যে ইউটিউবে দেওয়া হয়, তারপর ফেসবুকে দেওয়া হয়। তো আমাদের ব্যবসার নাম দিয়েছি আমরা ফিজিক্স ফর সোল, মানে একটা নাম আমি আমার এটা দিলাম আর কি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম। ব্যবসার জন্য পি লোগোটি তৈরি করেছি, মানে একটা লোগো তৈরি করতে হবে। বিদ্যালয়ের ফেসবুক পেজে আমাদের ব্যবসার নাম এবং পণ্য নিয়ে খুব সুন্দর বিজ্ঞাপন দিয়েছি, যেন খুব সহজেই সবার দৃষ্টিগোচর হয়, এরকম ভাবে বিজ্ঞাপন দিতে হবে। তারপরে 7 নম্বর ধাপ হচ্ছে ছোট পরিসরে ব্যবসা শুরু ও কার্যকর। এতক্ষণ তো আমরা সিদ্ধান্ত নিলাম, তো এখন আমরা কি করব, শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের দিনে আমরা কি করলাম, আমরা আমাদের ব্যবসাটি শুরু করি, এবং আমাদের দলের 2জন সদস্যকে হিসাব নিকাশের দায়িত্ব দেওয়া হয়, তারা আমাদের নিজস্ব কাঠামোতে হিসাব সংরক্ষণ করবে। এরপর 8 নম্বর ধাপ, গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া। আমাদের ব্যবসার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের দলের 2জন সদস্য ক্রেতাদের মতামত গ্রহণ এবং চাহিদা জানার কাজে নিয়োজিত ছিল। এভাবেই আমরা আমাদের নতুন ব্যবসার আইডিয়াকে বাস্তবায়ন করেছি। তো এটা ছিল আমাদের নমুনা প্রশ্ন এবং উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে আমাদের নতুন ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি, এখানে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমরা যদি আরো নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে দেখো এখানে একটা ভিডিও আপলোড করা আছে, জীবন ও জীবিকা 9ম শ্রেণীর, এই যে এখানে, বা ভিডিওতে যেও তোমরা পাবে এখানে। ঠিক আছে, এখান থেকেও দেখে নিতে পারো যে জীবন ও জীবিকা নমুনা প্রশ্ন। ঠিক আছে, এই যে এখানে দেখো, এই ভিডিওটা দেখো, এই যে এটা এখানে যে 1 ঘন্টা 1 মিনিটের যে ভিডিওটা, এটা দেখবা। ঠিক আছে, আর আমাদের নতুন যে চ্যানেলটি মূল্যায়ন একাডেমি, এটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখানে তোমাদের মূল্যায়নের প্রশ্ন পত্র এবং উত্তর আমরা সরবরাহ করব। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই চ্যানেলটির লিংক আমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।